বলি না আমি বাংলাভাষী এবং এই পরিচয়ই আমি সব জায়গাতে যাওয়া আসা করি। সবচেয়ে বেশি অবাক লাগে যখন পশ্চিমবঙ্গে এসে সাংস্কৃতিক রাজধানী কলকাতাতে এসে আমাকে শুনতে হয়, আপনি বাংলা বলতে পারেন, আপনি বাংলা লেখেন। তো এটা বোধহয় বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির একটা উস্কানি যে আমি কিছু কিছু লিখতাম, এখন আরও বেশি বেশি করে লেখার চেষ্টা করছি। এটা বলার কারণ আপনাদের একটু মনোযোগটা এইদিকে আকর্ষণ করার, আসল জিনিসটা পড়ে ফেলি। আমার লেখার নাম অর্থাৎ শীর্ষক যাপন যন্ত্রণা এবং ঘোরের বাঁশি। হৃদয় নিংড়ানো নিবেদন এবং আত্মদহনের অবশেষ চরম উপেক্ষায় সরিয়ে দিলেই আহত শব্দের দীর্ঘশ্বাস উঠে আসে। ঘর গ্যারাস্টালির নিরাপত্তা বলয় খুঁজে নেওয়ার তাগিদে উচ্চতা ছোট করা যেন অলিখিত বিধান, বশ্যতার সাথে করমর্দন চূড়ান্ত নিয়তি। ঘাসের চেয়ে নিচে অথবা গাছের মতো সহনশীল হলেও অজুহাতের মুরব্বিপনা নিয়ে যায় অসহিষ্ণু প্রাকারের পাশে। নতি প্রণতির উপকরণগুলি উপহাস হয়ে ঝরে পড়ে। ছাঁচ কোলে যখন সংঘাত চাঁড়াশির ফিসফিসানি, প্রেমালা বড়ই একাকিত্বে ভোগে। বাক্য বিনাশের চাতুর্যে আসলে নিরাশায় প্রতিধ্বনি তোলে। বেঁচে থাকাই যখন সবচেয়ে বড় কষ্ট সাধন, প্রগতির মেধাশিল্প কোথায় সামলে রাখা যায়? তবু সমঝোতার মধ্যমার্গ খুঁজে নিতেই হয়। মানুষ হয়ে জন্ম পাওয়া যে বড় দায়। এই সব প্রকরণ থেকে দূরে ভোরবেলায় নিয়মিত একটি বাঁশি বেজে ওঠে। সকালের নরম রোদ্দুর দোরগোড়ায় আসন বেছায়। দিনটি এগিয়ে এসে করমর্দন করে বলে, চোখের জলে ভেজা এই উপত্যকায় ভালো থেকো, খুবই ভালো থেকো বন্ধু। কবিতা শেষ করলাম। ধন্যবাদ আপনাদের। নিসার আমিন তিনি ভাষা সৈনিক। ঝাড়খণ্ডে বাংলা ভাষা খুব চাপের মধ্যে আছে, সেই জায়গা থেকে তিনি লড়াই করছেন। তাকে আমরা এখন শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে তার দীর্ঘদিনের পরিচিত বন্ধু কবি গৌতম মণ্ডল তার একটি কাব্যগ্রন্থ নিসার আমিনের হাতে তুলে দিচ্ছেন। আপনারা দয়া করে একটু কথা কম বলুন। আমরা জানি আপনাদের সবাই পরিচিত, কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু প্লিজ কথা বলবেন না। এখন গৌতম মণ্ডল, কবি গৌতম মণ্ডল তার বই তুলে দিচ্ছেন আমাদের ঝাড়খণ্ড থেকে আসা কবি নিসার আমিনের হাতে। ধন্যবাদ দুই কবিকেই। এখন বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির পক্ষ থেকে কবি নিসার আমিনের হাতে পুরস্কার এবং সম্মান তুলে দেওয়া হচ্ছে। সম্মাননা একটি বই, ব্যাজ এবং ফুলের স্তবক। জাহাঙ্গীর দেওয়ান তিনি আমাদের হয়ে পুষ্পস্তবকটি তুলে দিচ্ছেন, আর বইটি তুলে দিচ্ছেন মুস্তারিদি। আমরা পরের কবিকে ডেকে নেব।
কবি বেনজির নাজ, তিনি কবির কলম বলে একটি কবিতা আমাদের উপহার দেবেন। কবি বেনজির নাজকে আহ্বান করছি। আমাদের কবি বেনজির নাজকে আসার জন্য আহ্বান জানাচ্ছি, তাকে বরণ করে নেওয়া হবে। আচ্ছা, আমাদের অতিথি সৌমিত্র দস্তিদার, আমরা যাকে চিত্র পরিচালক হিসেবে জানি, তাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি মঞ্চে। সৌমিত্রবাবু, আপনি চলে আসুন। তথ্যচিত্র নির্মাতা হিসেবে বাংলায় অন্যতম মুখ সৌমিত্র দস্তিদার, আপনি চলে আসুন মঞ্চে। এখন মুস্তারিদি বেনজির নাজের হাতে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির পক্ষ থেকে তাকে পুরস্কার এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছে। আমাদের সম্পাদক রুহুল আমিন বাবুকে বলবো যে সৌমিত্র দস্তিদার আমাদের অতিথি, তাকে বরণ করে নিতে। এম রুহুল আমিন, আপনি আমাদের অতিথি সৌমিত্র দস্তিদার বাবুকে বরণ করে নিন। আমাদের সময় কমে আসছে, কিন্তু আমাদের ভালোবাসার মানুষ কিন্তু অনেকেই আছেন, তারা সময় সময়ে আসছেন, এটা আমাদের ভালো লাগছে। আমরা পেয়ে গেলাম আমাদের কাছের, আমাদের ভালোবাসার মানুষ সৌমিত্র দস্তিদার, যিনি শুধু চিত্র নির্মাতা নন, তিনি অনেক প্রবন্ধ লিখেছেন। আমিও আবার মৌলানা ভাসানী, তার বিখ্যাত গ্রন্থ আমরা জানি, এবং বিখ্যাত অভিনেতা নাট্যকার জোছন দস্তিদার তার কাকা, এটাও তার একটা পারিবারিক পরিচয়। এই মুহূর্তে তাকে বরণ করে নেওয়া হলো। কবি বেনজির নাজ কবিতা পাঠ করছেন। বিশিষ্ট গুণীজন সকলকে আমার ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আমার একটা স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবির কলম। কবি শুধু লেখে না, প্রেম, বিরহ, বেদনা। কবি শুধু চাঁদের সাথে করে না প্রিয়ার তুলনা। কবি শুধু শব্দে আঁকে না প্রকৃতির ছবি। কবি ঘুণ ধরা সমাজের যেন এক উদিত রবি। সমাজে যখন তীব্র কুসংস্কার অবক্ষয় ভুলণ্ঠিত করেছে, তা করেনি তো ভয়, করেনি কবু আপোষ, বাধা পেয়েও শতবার। যদি বোবা হয় মুখ, কলমে প্রতিবাদ করেছে বারবার। নিপীড়িত বঞ্চিত মানুষের অধিকারে প্রতিবাদে কবির কলম গর্জে ওঠে বারে বারে। নীরবে সয় না কবু কবির রাজার অপশাসন, কবির কলমে ভণ্ডের মুখোশয় উন্মোচন। কবি কখনো দেশপ্রেমিক, শোনায় দেশাত্মবোধক গান, কখনো সে ক্লান্ত পথিক, শোনায় ঘরে ফেরার গান। কখনো কবির কলমে ভাসে ক্লান্ত কৃষকের ঘাম, কবির কলমে খুঁজে পায় কত হার না মানা মানুষের সংগ্রাম। কবি পাখির মতো মানে না সীমান্তের কাঁটাতার, মানে না ধর্মান্ধতার, ডাক দেয় মানবতার। ঐক্যের বন্ধনে মিসমার করে হিংসার ব্যবধান, কবি ধর্মীয় বিভাজন ভুলে করে সম্প্রীতির আহ্বান। কবির কলমে পুনরুজ্জীবিত হয় অসার মানবতা, কবি দার্শনিক অজস্র রাত জেগে থাকার সার্থকতা। কবি মানে না শাসকের ধমক, হয় না কবু ক্লান্ত, কবির কলম সত্যের পথে
অবিচল ও বিশ্রান্ত। নমস্কার। শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়। সেই কবিতার ভিতর দিয়ে আমরা কি পাই কি না পাই তার কথা বলে গেলেন বেনজির নাজ, তাকে আমাদের পক্ষ থেকে অশেষ শ্রদ্ধা। এখন আরেকটি গ্রন্থ প্রকাশ, মোহাম্মদ রফিকুল রহমানের কবিতার গৃহস্থালী, লেখক আকমল হোসেন। আমরা জানি কবি আকমল হোসেন শেরশাবাদী কবি হিসেবে পরিচিত। তিনি আধুনিক কবিও বটে এবং আঞ্চলিক ভাষাতেও তিনি সাবলীলভাবে কবিতা লেখেন। এখন অবশ্য যে গ্রন্থটি সেটা কবিতার আলোচনা। মোহাম্মদ রফিকুর রহমানের কবিতার গৃহস্থালী, এই গ্রন্থটি প্রকাশ করবেন রেজানুল করিম। কবি আকমল হোসেন, এই গ্রন্থের লেখক আকমল হোসেন, তাকে এবং উদ্বোধক রেজাউল করিম উভয়কেই আহ্বান জানাচ্ছি মঞ্চে। এবং খুব সংক্ষেপে রেজানুল করিম স্যারকে বলবো দু চার কথা বলতে, তারপর গ্রন্থটি প্রকাশিত হবে। সুধী সাহিত্য সাথীগণ, আমি মঞ্চে উপস্থিত হয়েছি এমন একটি গ্রন্থ প্রকাশ করতে, যেটি একজন কবি আর একজন কবির কবিতা সম্বন্ধীয় 10টি প্রবন্ধ লিখেছেন এবং এই দুজনের মধ্যে সম্পর্ক কেমন, গুরু শিষ্যের। শিষ্য কবি আকমল হোসেন, উনি নিশ্চয়ই আপনাদের অনেকেরই পরিচিত, আমার তো ভীষণ পরিচিত। পেশায় উনি শিক্ষক, কিন্তু তাহলেও কবিতা ওনার চর্চার বিষয় এবং সেই হিসাবে উনি যার কাছ থেকে শিখেছেন রফিকুর রহমান সাহেব, তার কবিতার দ্বারা উনি প্রভাবিত এবং তার কবিতার উপরে উনি 10টি প্রবন্ধ লিখেছেন। এই প্রবন্ধেরই একটা গুচ্ছ, যেখানে অনেক কিছু বিষয় উঠে এসেছে এবং সেখানে পুরো বইটা যখন আমি পড়েছি তখন আমি নিজেও বুঝতে পেরেছি এমন কবি যিনি আবার নিভৃতচারী, যিনি খুব বেশি প্রচার পাননি, তার সম্বন্ধে যে বইটি, সে বইটি কেন আমরা পড়ব না? এটা একটা খুব বড় কাজ, ভালো কাজ। বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির পক্ষ থেকে কবি আকমল হোসেন সাহেবকে আমরা ধন্যবাদ জানাই এমন ভালো কাজ করার জন্যে। আর আমি নিজে অত্যন্ত আনন্দিত, আমার আনন্দ প্রকাশ করছি এমন একটি বই প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্যে বা সুযোগ পাওয়ার জন্যে। ধন্যবাদ। কবি মোহাম্মদ রফিকুর রহমানের কবিতার গৃহস্থালী, ভীষণ ভালো বই, আপনারা সংগ্রহ করবেন। আমরা আরও একটি গ্রন্থ এখান থেকে এই মুহূর্তে মঞ্চ থেকে প্রকাশ করব, সেটা কাব্যগ্রন্থ কবি আসাদ আলীর। আচ্ছা, কবির অনুপস্থিতির কারণে, হ্যাঁ এই তো আসাদ আলী আছেন তো, সামনেই আছেন। আচ্ছা, কবি আসাদ আলীকে আহ্বান করছি এবং এই গ্রন্থটি প্রকাশ করবেন অধ্যাপক সাইফুল্লাহ শামীম। কাব্যগ্রন্থের নাম শিকড় থেকে শিখরে। শিকড় থেকে শিখরে কাব্যগ্রন্থটির কবি আসাদ আলী এবং গ্রন্থটি আজকে প্রকাশ করছেন অধ্যাপক সাইফুল্লাহ শামীম। আমি সাইফুল্লাহ ভাইকে এই বিষয়ে দু চার কথা বলার জন্য প্রথমে আহ্বান জানাই, তারপর তিনি গ্রন্থটি প্রকাশ করবেন। সকলকে
শুভেচ্ছা। কবি আসাদ আলীর কবিতার সঙ্গে পরিচয় আমার অনেক দিনের। ইতিপূর্বে তার একটি কবিতা বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে আমি ছিলাম। আজ আরও ভালো লাগছে নিজের হাতে তার একটি বই কাব্যগ্রন্থ প্রকাশ করতে পেরে। এই বইয়ে যে কবিতাগুলো সংকলিত হয়েছে আমি সেগুলোর কিছু কিছু পড়েছি। কবিতা কি এবং কি নয় আজ প্রায় 20 বছর অধ্যাপনা করার পরেও ঠিক বুঝতে পারি না। কোন কবিতা ভালো এবং কোনটি ভালো নয় তার কোনো মাপকাঠি আছে বলে আমার জানা নেই। আমি বিশ্বাস করি কবিতা সত্য, কবিতা ভালো খারাপ নেই, কবিতার কোনো ভালো বা খারাপ কিছু হয় না। কবিতা সত্যকেই শেষ কথা বলে মনে করে। কবিতা যদি কোনো একটা মেসেজ আমাকে দিতে পারে, সে সুন্দরের হতে পারে, সে প্রতিবাদের হতে পারে, সে বিদ্রোহের হতে পারে বা প্রেমের হতে পারে, তাহলেই কবিতা সুন্দর। কবিতার একটা ভাষা থাকে, সেই ভাষা যদি আমাকে স্পর্শ করে, আমাকে ছুঁয়ে যায়, তাহলেই কবিতা সুন্দর। আমি মনে করি কবি আসাদ আলীর মধ্যে সেই গুণপনা রয়েছে। তার কোনো কোনো কবিতা আপনাকে আর একবার প্রণত করবে কবিতার কাছে। কোনো কাব্যগ্রন্থে সংকলিত সব কবিতা সমান হবে তা নয়, কিন্তু একটি দুটি কবিতাও যদি আপনাকে আমাকে ছুঁয়ে যায় তাহলেই কবির সার্থকতা। আমি মনে করি শিকড় থেকে শিখরে এই কাব্যগ্রন্থের এমন কিছু কবিতা আছে যা একটু অন্য রকমের। কিছু কবিতা আছে যা হয়তো আপনাকে ততটা আন্দোলিত করবে না, কিন্তু একটু নিবিষ্টভাবে পাঠ নিলে আমরা দেখব। ঈগল শীর্ষক একটি কবিতা আছে, ঈগলের ডানা। ঈগল একদিন তার ডানা খসে যাবে এবং সেও সাধারণ থেকে সাধারণতর হয়ে উঠবে, এইরকম একটা বার্তা একটা কবিতার মধ্যে রয়েছে। আমি মনে করি আজ এই ধ্বস্ত বাস্তবতার প্রেক্ষিতে এই বার্তাই একজন কবির দিক থেকে সবচেয়ে বেশি করে দেওয়ার, যা তিনি দেওয়ার চেষ্টা করেছেন। ধন্যবাদ। এখন শিকড় থেকে শিখরে গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে। সবাই আপনারা দিদি ঠিক আছে। আমরা এখন বিশিষ্ট ইতিহাস ও ঐতিহ্য সন্ধানী মানুষ আমরা জানি তাকে একরামুল হক শেখ, তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির আজকের এই অনুষ্ঠানে আমার মতো সামান্য এক পাঠককে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা শ্রোতা হিসাবে এখানে উপস্থিত আছেন, যাদের সঙ্গে আমার পরিচয় আছে, যাদের কাজকর্ম কিছুটা হলেও জানি, তারাই এমন গুণী মানুষ যে তারা সবাই এখানে যদি মঞ্চে বসতেন তাহলেও সেই মঞ্চ কম পড়ে যেত। আর যাদের কথা শুনে আমরা সেই ছাত্রাবস্থা থেকেই আজ পর্যন্ত যাদের কথা শুনছি, যাদের বই পড়ছি, তাদের সঙ্গে বসতে পারার
একটা ভয় এবং আনন্দ দুটোই হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আলোচনার কথা আমাদের ইতিপূর্বে যারা আলোচনা করেছেন তার বাইরে খুব বেশি আর কিছু বাকি নেই। তবে যেটুকু আমার মনে হয় সেইটুকুই আপনাদের কাছে রাখার চেষ্টা করব। আমরা সবাই জানি যে চিন্তা এবং চেতনার উত্তরণ ঘটাবার জন্য তার কোনো শর্টকাট কোনো রাস্তা আমরা কিন্তু জানি না, এবং কোনো শর্টকাট রাস্তাও নেই। দীর্ঘদিনের নিবিড় অধ্যয়ন, বাস্তবতা সম্পর্কে গভীর পাঠ এবং সেগুলোকে কিভাবে আমরা বর্তমান পরিস্থিতিতে প্রয়োগ করতে পারি তারই উপরে নির্ভর করছে আমাদের চিন্তা ও চেতনার উত্তরণ। আমরা সবাই জানি দেশভাগ এবং সেই দেশভাগ পরবর্তী পশ্চিম বাংলার বাঙালি মুসলমান সমাজের মাথার উপরে স্নেহ এবং ভালোবাসার হাত রাখার মতো সেরকম কেউ ছিলেন না। যেটুকু আমার জানা আছে তার মধ্যে শুধু মরহুম আব্দুল আজিজ আলামান সাহেবের নামই আমি বলতে পারি। তিনি চেষ্টা করেছিলেন এই বঞ্চিত, রিক্ত বাঙালি মুসলমানের খণ্ডিত জাতিসত্তাকে সাহিত্য সংস্কৃতির মাধ্যমে সমগ্র বাঙালির কাছে পরিচয় প্রদানে তার ভূমিকা অগ্রণী ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে আরও বহু প্রতিষ্ঠান এবং বহু সংগঠন তৈরি হয়েছে, কিন্তু আমরা যদি পরিসংখ্যান দেখি এখনও কিন্তু সেই পরিসংখ্যান আশাপ্রদ নয়। আমি আমার হাতে একটা পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান সম্পাদনা করেছেন এম রুহুল আমিন সাহেব, তার পুস্তিকাটা আমি প্রথম দুটো পড়লাম। ওতে দুজনের যে লেখা আছে, বিশেষ করে কবি তৈমুর খানের লেখা, মাত্র 1.5 পাতার লেখার মধ্যেই আমার মনে হয় বাঙালি মুসলমানের চিন্তা চেতনার প্রতিবন্ধকতা এবং সেখান থেকে উত্তরণের বেশ কিছু পথ তিনি নির্দেশ করেছেন। আসলে এসবের কোনো শর্টকাট রাস্তা হয় না। বক্তৃতা করে, আলোচনা করে, সেমিনার করেও উত্তরণ ঘটানো যায় না। উত্তরণ ঘটতে পারে তখনই যদি সামগ্রিকভাবে হাজারে হাজারে মানুষ কবিতা লেখে, প্রচুর গল্প লিখছে, তার মধ্যে হয়তো দেখা গেল 1 লক্ষ গল্পের মধ্যে 5টা গল্প আন্তর্জাতিক মানের হয়ে গেল। আপনি গল্প লিখবেন 20টা, তাকেই বলবেন যে এই গল্পটা কেন আমাদের এই পত্রিকায় প্রকাশিত হলো না, সেটা সম্ভব নয়। এমনিতেই আমাদের যে এখানকার সাক্ষরতার হার, সেটা এখনও পর্যন্ত বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুর মধ্যে প্রায় 10%-এর গ্যাপ আছে। সমাজ থেকে যদি কিছু উত্তরণ ঘটাতে হয় তার জন্য শিক্ষা লাগে, এটা সবাই বলে গেছে, আমরাও প্রতিনিয়ত বলি। কিন্তু শিক্ষার প্রসার ঘটতে গিয়ে যে সমাজের এখনও পর্যন্ত প্রায় 36% মানুষ নিরক্ষর, সেই সমাজের উত্তরণ ঘটবে কি করে? উত্তরণ তো অনেক দূরের ব্যাপার। যে মানুষ নিজের বাড়ির ছেলে মেয়েদের এখনও পর্যন্ত সঠিকভাবে গৃহশিক্ষকতার কাজ করতে পারে না, তাদের জন্য উত্তরণ ঘটানো খুবই কষ্টকর। কিন্তু কষ্টকর হলেও এই পথ, যে পথ এই বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতি এবং আরও যে সমস্ত সংগঠন এই জায়গায় কাজ করছে, তারা কিন্তু একটা পথ দিয়েছে, একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আমরা সবাই সম্মিলিতভাবে যদি সেই প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে উত্তরণের চেষ্টা করি, বাড়িতে বাড়িতে নিজ উদ্যোগে আমরা নিজেদের মার্ক্সবাদে একটা কথা আছে যে আপনাকে ডিক্লাসিফাইড হতে হবে। আপনি অধ্যাপক, কিন্তু আপনাকে মজুরের, শ্রমিকের, কারিগরের যে অনুভূতি, সেই অনুভূতির কাছে আপনাকে পৌঁছতে হবে। আমরা সাধারণত ডিক্লাসিফাইড হই না। আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমরা নিচুতে নামি না। আমার প্রতিবেশী যদি কেবলমাত্র পড়াশোনা নয়,
অন্যান্য বহু সমস্যায় যদি ভোগে, আমাদের মধ্যে সে সহানুভূতি তৈরি হয় না। একটা সোসাইটিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তার সার্বিক উন্নতির প্রয়োজন। কেবলমাত্র কিছু অধ্যাপক, কিছু শিক্ষক, কিছু কবি, কিছু দার্শনিক বা কিছু গবেষক তৈরি হয়ে গেলে সমাজের উত্তরণ ঘটবে না। এখানে অনেকেই দেখছি তরুণ সম্পাদক আছেন, সাংবাদিক আছেন, বহু অধ্যাপক এসেছেন, বহু শিক্ষক তো প্রায় সবাই। আমি যাদের চিনি না তাদের পরিচয়টা বাদ দিলে প্রচুর কবি এসেছেন, তারা অবশ্যই প্রতিষ্ঠিত কবি। প্রাবন্ধিক এসেছেন, সম্পাদিকা হিসাবে এখানে মনিরা খাতুন আছেন নতুন গতি পত্রিকার, এবং মুদাস্সার নিয়াজ এসছেন তার পয়গাম পত্রিকা নিয়ে, আরও অনেকেই এখানে এসছেন। অর্থাৎ আমাদের যে জায়গা, সেই জায়গাতে বাড়ছে, কিন্তু গুণগত মান আমি যদি বলি, বা আমাদের এখানে যারা বিদগ্ধ সমালোচক আছেন তারা দেখবেন যে আমাদের ছেলেমেয়েরা যে সমস্ত কবিতা লেখে, যে সমস্ত গল্প লেখে, যে সমস্ত নিবন্ধ লেখে, এখনও পর্যন্ত প্রায় 40 বছর আগে যে সূত্রগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি, সেই সূত্রকে যদি আজকে আপনার নিবন্ধ লেখার জন্য আপনি উৎস হিসাবে ইউজ করেন, ব্যবহার করেন, তাহলে সেই নিবন্ধের মান কিভাবে দাঁড়াবে সেটা আপনারাই জানেন। আপনাকে তন্নিষ্ঠ হতে হবে। গোটা পৃথিবী আজকে আপনার হাতের মুঠোয়। আপনার কাছে নেট থাকলে সেই সম্পর্কে লেটেস্ট ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। আপনাকে ছুটতে হবে, পরিশ্রম করতে হবে, মানুষের কাছে যেতে হবে, ছোট হতে হবে, এবং সবচেয়ে বড় কথা বিনয়ী হতে হবে। আপনি সব জানেন না, জানা আপনার পক্ষেও সম্ভব নয়, আমার পক্ষেও সম্ভব নয়। আপনি যা পারেন না সেটা করার জন্য আপনাকে ছোট হওয়া, বিনয়ী হওয়া, ভালো মানুষ হওয়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, যারা পেরে গেছে তাদের কাছে দিয়ে পরামর্শ নেওয়া, এগুলো খুব জরুরি। সোসাইটির রোগ আমাদের অনেক আছে, মিরাতুন্দি অনেক রোগের কথা বলেছেন। এই যে আজকের অনুষ্ঠান, এখানে জীবনের কোনো প্রতিফলনই থাকে না, নামমাত্র দু একজনের নাম সেখানে কেবলমাত্র দেখতে পাই। একটা ছোট ছেলে, সে যদি বাংলার ইতিহাস পড়াশোনা করে, সেখানে যদি দেখে যে তার বাড়িতে প্রত্যেক বছর রমজান মাসের রোজা হয়, সেই রোজার বিভিন্ন উপসর্গ ঘটে, সে ছোট থেকে দেখছে। সে যখন পড়াশোনা করছে, সেখানে সে ভাদু টুসু থেকে আরম্ভ করে সমস্ত কিছু জেনে যাচ্ছে, জানতে পারছে না রমজান কী জিনিস। তার মা দেখে সন্ধ্যা হলেই তার মা যেই আজান হয় মগরবের, তার মা মাথায় ওড়না দিয়ে দেয়। এই ব্যাখ্যা, এই উপমা, এগুলো কখন আমাদের সাহিত্যে যদি না থাকে, আমাদের সিলেবাসে যদি না থাকে, তাহলে আমাদের যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, মডার্ন এডুকেটেড হচ্ছে, তাদের মধ্যে একটা হীনমন্যতা বোধ জাগ্রত হয়। সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে আমাদের মধ্যে, সেই সাইকোলজিক্যাল ব্যাপার কাটাবার জন্য ছোট ছোট মিটিং খুব জরুরি। একেবারে যেভাবে ধর্মীয় সংগঠন এবং রাজনৈতিক সংগঠনরা দিনরাত পরিশ্রম করে, সেই রকম একটা টিম হওয়া খুব জরুরি। তারা গোটা পশ্চিম বাংলায় ছুটে বেড়াবে, তাদের ভ্রাম্যমান চারণ কবির মতো তাদেরকে ছুটতে হবে। মানুষের কাছে বই থাক না থাক, তাদের বাড়িতে 2-4টা বই যে কোনো প্রকারে ঢোকাতে হবে। তার বাড়িতে যদি 4টা ছেলে থাকে, যে কোনো প্রকারে তার মাথায় এটা ঢোকাতে হবে যে প্রত্যেককে মাধ্যমিক করুন, একজনকে অন্তত BA MA পাস করুন, আপনার নিজের অস্তিত্বের জন্য, চাকরির জন্য নয়। চাকরি পায় না, চাকরি হবে কি হবে না সেটা পরের কথার। অর্থাৎ কাজ খুব বড়। যে কাজটা সূচনা করেছে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতি, সেই কাজটা ইনশাআল্লাহ আরও হয়তো বড় হবে, এবং আমরা সবাই যে যার ব্যক্তিগত স্তর থেকে আরও উচ্চতায় যাব, মানুষকে ভালোবাসবো। কারো প্রতি কোনো আমাদের বিদ্বেষ থাকার কথা নয়। আমি মুসলমান হলে হিন্দুর প্রতি বিদ্বেষী হতে হবে, এ কথা কোথায় কে বলেছে, কেন বলেছে, আমি অন্তত জানি না। বিশ্বাসের সঙ্গে সাহিত্যের একটা বিশাল ডিফারেন্স আছে। সব কিছুকে বিশ্বাস দিয়ে ব্যাখ্যা করতে যাবেন না, সে যোগ্যতা আপনার হয়নি। আমরা ইউসুফ আল কারজাভি নই, আমরা সেই জায়গাতে যাইনি। আমরা যেটুকু বলেছি, যেটুকু আপনাদের শুনিয়েছি, তার সঙ্গে শুধু একটু কথা বলি। এই বাংলাদেশ বইমেলাতে একটা বই সংগ্রহ করেছিলাম, সেই বইটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল। বইটার নাম বাঙালি জাতি, বাঙালি মুসলমান ও বাঙালি জাতীয়তাবাদ। লেখক প্রয়াত সৈয়দ আবুল মাকসুদ, খুব বড় বুদ্ধিজীবী বাংলাদেশের। তার একটা কথা বলে আমি আমার কথা শেষ করছি। তিনি এক জায়গায় বলছেন, বাংলাদেশের প্রেক্ষিতেই, যে ইসলামী ঐতিহ্যের পরিপন্থী কোনো ধরনের কর্মকাণ্ড এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মেনে নেবে না। আপনি যে বাড়িতে বেগুন চাষ করবেন, সেই বেগুন সম্পর্কে
বেগুন চাষ সেই বাড়িতে, সেই মাঠে, সেই জায়গায় হবে কিনা এবং তার জন্য কি ধরনের পরিচর্যা দরকার সেটা আপনাকে আগে ভাগে জেনে নিতে হবে। এইটুকু বলে আমি আমার কথার মধ্যে যদি কাউকে আহত করে থাকি, কারো প্রতি যদি বিদ্বেষ প্রকাশ করে থাকি, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের সর্বাঙ্গীন সুন্দর জীবন কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ বেলায় স্যার যেভাবে উদ্দীপ্ত করলেন, আমরা সত্যি সত্যি তার মানে আদর্শকে সামনে রাখতে পারলে, ধরতে পারলে হয়তো অনেক দূর যেতে পারবো। এখন একটি কবিতা আমাদের হাতে মাত্র আর 9-10 মিনিট সময় আছে। মাসুদ করিম সিঁড়ি বলে একটি কবিতা আমি আরেফা গোলদারকে বলবো তার হাতে আমাদের পুষ্পস্তবক এবং সম্মাননাটুকু তুলে দিতে। আরেফা গোলদার, একটু তাড়াতাড়ি। আমি শুধু একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। তার পূর্বে আজকে আমাদের এই যে বৃহৎ কর্মযজ্ঞ, যেটা আজকে একটা ঐতিহাসিক সাক্ষরতা বহন করবে এবং অদূর ভবিষ্যতে আমরা আরও কাছাকাছি থেকে আমরা এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যেতে পারব। এই সংগঠনের যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত আছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করে কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম সিঁড়ি। ভাবনা সিঁড়ি বেয়ে গভীরতর পর্যায়ে হেঁটে যাও ধীরে, যেতে যেতে সভ্যতা খোঁজো, এদিক ওদিক চোখ রেখে আরও এগিয়ে চলো। ক্লান্তি নামলে ভাবনার আসনে বসে একটু বিশ্রাম নিও। শতাব্দীর ডাক শুনতে পাচ্ছ? কি সুন্দর, কি অদ্ভুত, তাই না? মহাশতাব্দী অপেক্ষায় প্রহর গুনছে। তুমি কি শুনতে পাচ্ছ? তবে আর কোনো দিকে না তাকিয়ে সভ্যতার সারকঙ্কাল ঠেলে এগিয়ে যাও। ওখানে সূর্য নেই, অন্ধকারে সব জেগে উঠবে তোমার অন্বেষণ আলোকে। ভয় করবে না, ওরা সভ্যতার কোলে ক্ষণিকের অতিথিরূপে একদিন বিরাজ করছিল। কি ভয়ঙ্করভাবে এলোমেলো সব সবেদের রক্ত মাংসহীন দেহ। ইচ্ছে হলে নীরস হাড়গুলি নিয়ে একটি একটি করে খেলা করো। সভ্যতার পরীক্ষা করতে কোনো ল্যাবরেটরি খুঁজতে যেও না। তুমিই ল্যাবরেটরি, তুমিই সভ্যতা, তুমিই সব, আর তুমিই সব কিছু। যদি খুব ক্লান্ত লাগে, ভাবনার সিঁড়ি বেয়ে যেভাবে নেমেছিলে ঠিক সেইভাবে উঠে এসো। গভীর বিষণ্ণতা ঘিরে ধরলেও নিজেকে এরপর অভিজ্ঞ বলে মনে হচ্ছে, তাই না? ইতিহাস ও বিজ্ঞানের কি অপূর্ব সাদৃশ্য। এবার একবার জনারণ্যে দাঁড়াও। হইচই আর উল্লাস, হইচই আর উল্লাস। মাসুদ করিম সম্ভাবনাময় কবি, তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি, আমাদের সময়ও কম, হাতে মাত্র 7-8 মিনিট মাত্র আছে। আমরা হয়তো অনেকটা সময় পেলে আরও বেশি কথা শোনার সুযোগ পেতাম, কিন্তু এই মুহূর্তে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্যই ডেকে নিচ্ছি আমাদের কাছের মানুষ সৌমিত্র দস্তিদারকে। আপনাদের সবাইকে আমি আমার সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি। আমার কাজ আপনার ধন্যবাদ দেওয়া। আজকে আপনারা যারা অংশ নিলেন প্রত্যেকেই
আমি তো অনেক দেরি করে এসেছি, আমি সেই জন্য ক্ষমা চাইছি। আর 4 মিনিট থেকে 5 মিনিট আছে, সুতরাং আমি একেবারেই সময় বেশি নেব না, একেবারেই ধন্যবাদ জানিয়ে চলে যাওয়াটা উচিত, কিন্তু সেটা শোভন নয়। আমার সবচেয়ে যেটা আগ্রহের বিষয় হচ্ছে রুহুল আমিন বা আমার খুব স্নেহের ইসমাইল এসছে, মাসুদ আছে, আরও অনেকেই আমি চিনি, একরকম লোক আছেন। তো আমার যেটা উদ্দেশ্য বা ছিল, সত্যি কথা বলতে স্বীকার করে নেওয়া ভালো যে আমি বেশ কয়েক বছর আগেও কিন্তু এই যে বাঙালি মুসলমান সমাজ পশ্চিমবাংলার আমি একেবারেই জানতাম না। আমরা খুব তথাকথিত কোট আনকোট প্রগতিবাদী হলেও আমরা কফি হাউসে বিশ্ব সাহিত্য থেকে শুরু করে অনেক রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কথা বলি, কিন্তু ঘরের কাছে যে মানুষগুলো আছে এটা আমরা অনেকেই কিন্তু সত্যি জানতে চাই না। আমিও তার মধ্যে ছিলাম। ঘটনাচক্রে আমি একটি ছবি করতে যাই মুসলমানের কথা, সেইটা আমার মনে হয়েছে যে সেটাও কিন্তু আমি নিজে করতে যাইনি, সেটা আমাকে রাজেন্দ্র সাচার খানিকটা উৎসাহ দিয়েছিলেন যে তুমি কি খালি দিল্লি, বোম্বে, কেরালা ঘুরে বেড়াচ্ছ, তুমি পশ্চিমবাংলার গ্রাম দেখো, ওখানকার মুসলমানদের পরিস্থিতি দেখো। সেই যে দেখতে গেছিলাম, সেই দেখা আমার এখনও শেষ হয়নি, শেষ হবে বলেও মনে হয় না। তার কারণ আমি কিন্তু একেবারে বলতে পারেন যে আমি সত্যি শিখবো বলে, জানবো বলে আমি সমস্ত জায়গায় যাই, সমস্ত গ্রামগুলোতে যাওয়ার চেষ্টা করি। তার কারণ হচ্ছে যে আমরা পড়শিকে যদি না জানি তাহলে আমরা বড় বড় কথা বলে বিশ্ব সাহিত্য, বিশ্ব সংস্কৃতি, বিশ্ব রাজনীতি বলে কিছু করা যাবে বলে মনে হয় না। আর এখন তো খুব অত্যন্ত কঠিন সময়, কেউ মানে নানান রকম ঘটনা ঘটে যাচ্ছে, আমি সেটা বিস্তারিত বলার সুযোগ এখানে নেই, আমি নিজেই দেরি করে এসেছি। ফলে উদ্যোক্তাদের আমি ধন্যবাদ দেব। আমার মনে হয় যে আমরা যেমন বড় কাজ করছি, অনেকে এসেছেন কবি, শিল্পী, সাহিত্যিকরা, তাদের আমি শুধু একটা কথাই বলবো যে আপনাদেরও প্রত্যেকের মধ্যে কিন্তু কিছু না কিছু দেবার আছে, কিছু না কিছু করার আছে। কেউ গল্প লিখছেন, কেউ প্রবন্ধ লিখছেন, কেউ কবিতা লিখছেন। এই যে আজকে কত মানুষ লিখছেন, ধরুন আমি ঘটনাচক্রে এই একটি কাগজের সম্পাদক হিসেবে এখন এই বাংলাদেশের একটি কাগজ দেশকাল পত্রিকা, সেটা পশ্চিমবাংলা থেকেও সংস্করণ বেরোচ্ছে, সবে 2টি সংখ্যা বেরিয়েছে, প্রথমটা প্র্যাকটিক্যালি ডামি বলা যেতে পারে, একটাই বেরিয়েছে। তো সেখানেও আমার মনে হয়েছে যে পিছিয়ে পড়া কিছু ব্যাপারটা নয়, অনেকটা অর্থনৈতিক কারণে পিছিয়ে রাখা হয়েছে, ইচ্ছে করে রাখা হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে আপনাদের যাদের সম্ভাবনা আছে তাদের যাবতীয় হীনমন্যতা ত্যাগ করে আপনাদের পারবো কি পারবো না, অমুক জায়গায় আমাদের সুযোগ দিচ্ছে না, অমুক জায়গায় বললে কি হবে, এইসব বাদ দিয়ে আমার মনে হয় এগুলো থাকবে, এই প্রতিবন্ধকতা থাকবে। এইসব আমি বলতে গেলে অনেক বিস্তারে বলতে হবে। আমি যে কমিউনিটিতে বিলং করি, যে শিল্পী সাহিত্যিকদের অনেক বিখ্যাত লোককে আমি শুনেছি, ইসমাইলের নামও সেদিনকে আমি একজনকে বললাম, বললো তিনি কি করেন, আমি বললাম যে এত এত চমৎকার কাজ করেছে, কত লোক তাকে নিয়ে নায় করছে, বিদেশে একটা বিখ্যাত প্রকাশন সংস্থা অনুবাদ করছে, তবু তোমার এটা জানা হয়নি নামটা। তো যাই হোক, সেই সব নাম বলে আমি আর খুব করতে চাই না। আমার মনে হয় যে একটা মঞ্চ যেটা আপনারা করেছেন, এই মঞ্চ দাঁড়িয়ে আপনারা একটা আরও অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। আমি যেমন আপনাদের সঙ্গে যোগাযোগ করার কথা ভাবছি, আপনারাও যোগাযোগ নিশ্চয়ই রাখবেন। সম্মিলিত চেষ্টাই কিন্তু আগামী দিনে এই মুসলমানরা পিছিয়ে আছে, যে সংখ্যালঘু হয়ে আছে, এরকম জায়গা তৈরি হবে না। আমি বাংলাদেশে প্রচুর যাই, বাংলাদেশের মুসলমানরা তো দেখিয়ে দিয়েছে যে তারা অনেক কিছু করতেছে, ভালো বলুন খারাপ বলুন। তারা যদি আজকে 71-এ তারা একটা বাংলা নামের দেশ যদি গড়ে না তুলতে পারতো, তাহলে কিন্তু আজকে আমরা অনেক কিছু বলতে পারতাম না। তারা ভাষার জন্য রক্ত দিয়েছে। 100টা ঢাকার মতো জায়গায়, ঢাকাতেই 100টার মতো কাগজ বেরোয়, সেটা কারা চালায়? সেখানে হিন্দুরা তো সংখ্যালঘু, মুসলমানরা তো পারে, গাড়ি চালিয়ে কত বন্ধুবান্ধব সেখানে তারা আসছেন, তারা নানান ধরনের কাজ করছে, অনুবাদ করছেন, নানান নতুন প্রকাশন সংস্থা তৈরি করছেন। তো তারা যদি পারেন, নিশ্চয়ই আমাদের এখানকার মুসলমানদের কাজটা অনেক কঠিন, অনেকগুলো কারণে কঠিন, আমি বিস্তারে যাচ্ছি না। কিন্তু কঠিনকে যদি আমরা চ্যালেঞ্জ হিসেবে না নিই, তাহলে আগামী দিনে কিন্তু আপনাদের দিকে অনেকেই করুণার আঙুল তুলবে, কিন্তু করুণা করে কিন্তু কিছু করা যায় না। আমি বিশ্বাস করি আপনারা পারেন, আপনারা পারবেন। আমার যদি কাঠবিড়ালির কোনো ভূমিকা থাকে সেতু বাঁধবার জন্যে, কিছু যদি ভূমিকা আমার থাকে, আমি ভেতর থেকে বলছি, যারা আমাকে চেনেন তারা জানেন, আমি কখনো ওই মুখে এক মাইকে এক, বাস্তবে অন্যরকম করব, সেরকম কাজ আমি করতে চাই না। আপনারা যদি আমায় ডাকেন,
আপনারা যদি কোনো রকম সহায়তা আমার দিক দিয়ে করা সম্ভব হয়, আমি নিশ্চয়ই আপনাদের পাশে আছি। ধন্যবাদ, ভালো থাকবেন। সৌমিত্রবাবু যখন কিছু বলেন, তার জিভের মধ্যে তার আত্মাকে দেখতে পাওয়া যায়, একদম হৃদয় থেকে সত্য কথাটা বলেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি। আজকে ডাইরেক্টরি প্রকাশের মধ্য দিয়ে প্রকাশনা জগতে যার প্রকাশ ঘটলো, সেই মাসুদ রশিদকে একবার সামনে আসতে বলুন। আমাদের মাসুদ ভাই এই ঐতিহাসিক কাজটি করলেন এবং আগামী দিনে তার পথ চলা আরও সুগম হোক এবং আরও প্রকাশনার জগতে তার প্রকাশ ঘটুক। এবং আমাদের মানে সহসভাপতি এবং সভাপতি উভয় মিলে তাকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। মাসুদ রশিদ মানে নতুন প্রকাশক, যিনি ডাইরেক্টরি প্রকাশ করলেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে গেছি। এবার আমাদের সভাপতির ভাষণ, সভাপতি ভাষণ মুন্সি আব্দুল কাসেম, তার কথা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। ভাষণের আর জায়গা নেই, সময় নেই। শুধু আমি এইটুকু বলবো যে যারা এই অনুসন্ধান সাহিত্যিক অনুসন্ধান সমিতি তাদেরকে আন্তরিক ধন্যবাদ দেবো। একটা জিনিস যেটা আমার ব্যক্তিগতভাবে লাভ হলো সেটা হচ্ছে এই বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের পরিচয় হলো। আজকে আমাদের এই পরিচয়টা ছিল না, এবং এইটা আমাদের সমাজের সবথেকে খারাপ দিক, দুঃখের দিক, যে আমরা পরস্পর জেলায় আমরা বাস করি কিন্তু আমাদের সঙ্গে পরিচয় এখন নেই। আজকে আমি সাহিত্য অনুসন্ধান সমিতির ধন্যবাদ জানাবো যে তারা এই কাজটা করার প্রয়াস হয়েছেন। আর যারা ভালো বক্তব্য দিয়েছেন, যারা ভালো মন্দ যারা বলেছেন তাদের কথা অনুরোধ করব যে এই ঘরে বাইরে ভুলে যাবেন না, একটু মনে রাখবেন এবং তার কিছু অংশ যদি আমরা কার্যকরী করতে পারি তাহলে মনে করব যে আজকে এই মিটিং সার্থক। মনে করব যে আবার যে সভা হবে সেই সভা আরও ভালো হবে, আরও সুন্দর হবে। এইটুকু বলে যেসব ভাইরা কদিন ধরে আমি দেখছি আমার চোখের সামনে তারা যা কাজ করছেন তাদেরকে অন্তত ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা সবাই যে এগিয়ে যাই। আমরা হিন্দু মুসলমান কথা শেষ নয়, কাজী নজরুল বলে গেছেন তার সিদ্ধান্ত, হিন্দু নারা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার। আমরা বাঙালি, আমরা হিন্দু নয়, আমরা মুসলিম নয়, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার খণ্ডিত বাংলা, আমার বাংলার অর্ধেকটা ভেঙে গেছে, কেটে গেছে। আজকে বাঙালি হয়ে আমার মায়ের দুঃখটা ঘোচাতে হবে, এটি প্রতিজ্ঞা। আপনারা সবাই ভালো থাকুন।